আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম এবং আদাব। কদিন ধরেই ক্যান্টনমেন্ট নিয়ে বাতাসে ফিসফাস। কি ঘটতে যাচ্ছে ক্যান্টনমেন্টগুলোতে? ঢাকা ক্যান্টনমেন্টে গত পরশুদিন রাত ৮টা থেকে কেন রেড অ্যালার্ট জারি হলো? সেনা প্রধানের সাথে বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের কি আসলেই কোনো সমঝোতা হয়েছে? ক্যান্টনমেন্টের বিষয়ে নানা রকমের কথা শোনা যায়। সকালে একটা ফেসবুক স্ট্যাটাস দেখলাম যে গুলির শব্দ শোনা যাচ্ছে। তিনি বাস করেন মিরপুর এলাকায়। তো জিজ্ঞেস করলাম গুলির শব্দ কিসের ভাই, টেনশনে পড়ে গেলাম। তখন অনেকেই ধারণা করছিলেন যে এটি বোধহয় ক্যান্টনমেন্ট রিলেটেড কিছু, কিন্তু পরবর্তীতে জানা গেল যে ঢাকা শহরের দুটো আন্ডারওয়ার্ল্ডের গ্যাং, তাদের মধ্যে গোলাগুলি হয়েছে। ক্যান্টনমেন্টে গোলাগুলির কোনো বিষয় না, কিন্তু কয়েকটা প্রচার মাধ্যমে এসেছে যে ক্যান্টনমেন্টে এক ধরনের অসন্তোষ, যেটা আমরা জানি যে অনেকদিন ধরেই বিরাজ করছিল, এবং এখানে অদৃশ্যভাবে হলো দুটো পক্ষ রয়েছে। বড় অংশটা ৭১-এর মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে, আর ছোট্ট একটা অংশ যারা জামাতের পক্ষে। কিন্তু একটা ডিসিপ্লিন ফোর্স হওয়ার কারণে এই বিভক্তিগুলো হয়তো খুব দৃশ্যমান হয় না, কিন্তু ইদানিং একটা আশঙ্কা উঠেছে যে সেনাবাহিনীতে কি আসলেই কিছু ঘটতে যাচ্ছে কিনা। একটা পত্রিকা বলেছে যে সেনা অভ্যুত্থানেরও আশঙ্কা দেখা দিয়েছে। যদিও এরকম আসলেই ঘটতে যাচ্ছে কিনা আমি ঠিক জানি না, এরকম কোনো লক্ষণ অন্তত দৃশ্যমান নয়। কিন্তু এগুলোতে যথেষ্ট সতর্ক অবস্থানে রয়েছেন আমাদের সেনাপ্রধান। তিনি কিছুটা ভয়ও পেয়েছেন, যে কারণে গত পরশুদিন থেকে ঢাকা ক্যান্টনমেন্টে রেড অ্যালার্ট জারি করা হয়েছে, এবং অত্যন্ত বলা যায় এক ধরনের নজিরবিহীন নিরাপত্তা বলয়ের মধ্যে অবস্থান করছেন সেনাপ্রধান। তিনি কেন এত ভয় পাচ্ছেন আমি জানি না। তবে কিছু ঘটনা আরো ঘটেছে। আপনারা জানেন যে এই ২-৩ দিন আগে গাজীপুরে সেনা প্রধান, ৩ বাহিনীর প্রধান, তারা লোকাল অ্যাডমিনিস্ট্রেশন এবং একটা মিটিং করেছে কিভাবে নির্বাচনটা পরিচালনা করা যায়। সেখানে এই সম্প্রতি র্যাবের নাম পরিবর্তন, নির্বাচনের আগেই নাম পরিবর্তন এবং পোশাক পরিবর্তন, এটি নিয়ে একটি বাদানুবাদ হয়েছে। এবং আপনারা জানেন এর আগেও আমি বলেছি যে সেনাবাহিনীর পোশাক তৈরি করা হচ্ছে যাতে সিভিলিয়ানরা ভুয়া সেনাবাহিনী সেজে লোকালয়ে নির্বাচনকে প্রভাবিত করতে পারে। তো র্যাবের এই নতুন ড্রেস, এটাও পাবলিকের জন্য অনেকখানি কনফিউজড হবে, মানে কনফিউশনের কাজ হবে বলেই অনেকে মনে করছেন। এদিকে নির্বাচনকে কেন্দ্র করে ৭টি যুদ্ধজাহাজ এনগেজ করা হচ্ছে বলে আমাদের নৌবাহিনী প্রধান জানিয়েছেন। তো এটা স্বভাবতই প্রশ্ন উঠেছে যে নির্বাচনে নৌবাহিনীর যুদ্ধজাহাজের ভূমিকা কি হবে। তারা কি আশঙ্কা করছেন যে মিয়ানমার থেকে লোকজন এসে নির্বাচনের দিন ভোট দিয়ে যাবে, বা ভারত বঙ্গোপসাগর দিয়ে এসে নির্বাচনের দিন কোনো একটা ঝামেলা করতে পারে? কারণ নির্বাচনে যুদ্ধজাহাজের ভূমিকা, এটা সবাই একটু ক্লারিফিকেশন চেয়েছিল। তো আমাদের সেনাবাহিনী, সশস্ত্র বাহিনী মাঝে মধ্যে খুব হাস্যকর কাজ করেন। এদিকে নতুন সিজিএস কে হবে? চিফ অফ জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল শামীম, তিনি অবসর প্রাক ছুটিতে গেছেন। তো ন্যাচারালি ওয়াকার চেয়েছিলেন একজন হোক, ইউনূস এবং ডক্টর খলিল আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, তারা চেয়েছিলেন আরেকজন হোক। তো এই দড়ি টানাটানিতে আলটিমেটলি সিদ্ধান্ত হয়েছে যে নির্বাচনের পরে নতুন নির্বাচিত সরকার এই সিজিএস মনোনয়ন দেবেন। এদিকে জেনারেল ওয়াকারের একটাই কথা হলো যে তিনি আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলকে একদম সহ্য করতে পারেন না। সো ডক্টর খলিল যা বলবেন ওইটার বিরোধিতা জেনারেল ওয়াকারকে করতেই হবে। এদিকে জেনারেল ওয়াকার এই নির্বাচনের আগে বিভিন্ন ক্যান্টনমেন্টে গিয়ে তিনি কথা বলছেন, নির্বাচন নিয়ে কথা বলছেন, এবং আবার সূত্র নিশ্চিত করেছে যে তিনি তার সর্বস্ব দিয়ে গণভোটে ভোটকে পাশ করানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন। এবং তিনি ব্যক্তিগত আলোচনায় এটাও বলেছেন যে কোনো অবস্থায় আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না। তিনি উদাহরণ দিয়ে বলেছেন যে আমি আমার ড্রয়িং রুমে এমন কাউকে ইনভাইট করব না যে আমাকে হত্যা করতে পারে। অর্থাৎ জেনারেল ওয়াকার ভয় পাচ্ছে যে কোনো কারণে যদি আওয়ামী লীগ সরকারে ফিরে আসে, তাহলে সংবিধান অনুযায়ী যারা এই যে অবৈধ ক্ষমতা দখল, জঙ্গি অভ্যুত্থানে সহায়তা করেছিল, তাদের সবার জন্য অবধারিত শাস্তি হলো মৃত্যুদণ্ড। সুতরাং জেনারেল ওয়াকার, যদিও তার নিয়োগদাতা শেখ হাসিনার সরকার, কিন্তু তিনি এখন সর্বস্ব দিয়ে
শেখ হাসিনা এবং আওয়ামী লীগের প্রত্যাবর্তন রুখে দিচ্ছেন। এবং আমাদের কাছে নিশ্চিত খবর এসেছে যে যশোর ক্যান্টনমেন্ট এবং রংপুর ক্যান্টনমেন্টের দুই জিওসি এবং তার সাঙ্গপাঙ্গরা জামাতের পক্ষে মাঠ পর্যায়ে নির্বাচনী প্রচারণা চালাচ্ছে এবং প্রশাসন এবং সবাইকে মোটামুটি বলেছে যে যে করেই হোক তাদের এলাকার আসনগুলোতে জামাতের প্রার্থীকে জিতিয়ে আনতে হবে। আমার কাছে দুটো ফোন আলাপের সামান্য অংশ এসেছে। একটা জেনারেল ওয়াকার বলছেন যে তিনি নির্বাচন করে ছুটিতে যাবেন এবং তিনি কানাডায় যাবেন এবং কানাডায় অটোয়া থেকে তিনি ভ্যাঙ্কুভার পর্যন্ত গাড়ি চালিয়ে যাবেন। আরেকটি ফোন আলাপে তিনি তার খুব কাছের ঘনিষ্ঠ বন্ধুদের বলছেন যে তিনি কখনোই এই উচ্চ পদের জন্য লোভী ছিলেন না, কিন্তু আত্মীয়তার সূত্রে হোক যেভাবেই হোক তিনি সেনা প্রধান হয়েছেন এবং তিনি ডিপ স্টেটের সাথে কাজ করতে গিয়ে দেখেছেন যে ডিপ স্টেট খুবই ভয়াবহ একটা সংস্থা। তো এখন শুরুতে আরেকটা যেটা বলেছিলাম যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হলো অনেকেই বলছেন সেনাপ্রধান ওয়াকার খানের সাথে বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের এক ধরনের সমঝোতা হয়েছে এবং জেনারেল ওয়াকার তারেক রহমানকে আশ্বস্ত করেছেন যে পরবর্তীতে তারেক রহমানই প্রধানমন্ত্রী হবেন এবং তার দলই ক্ষমতায় আসবেন এবং তাকে সেনাবাহিনী সবখানেই সমর্থন করবে। এবং যে কারণে আপনারা দেখেছেন যে তারেক রহমানের কিন্তু এক্সট্রা অর্ডিনারিলি আর্মি প্রোটেকশন দেওয়া হচ্ছে, সিকিউরিটি প্রোটোকল দেওয়া হচ্ছে, যেটা খুব স্বাভাবিক বলে মনে হয় না। কিন্তু ওয়াকার এই শর্তে তারেক রহমানকে সমর্থন করছে যে বিএনপি নির্বাচিত হয়ে সরকার গঠন করলে ওয়াকারকে তার পুরো টার্ম কমপ্লিট করতে দেওয়া হবে, অর্থাৎ জুন 2027 পর্যন্ত তিনি সেনাপ্রধানের দায়িত্ব পালন করতে পারবেন। বিএনপির পক্ষ থেকে এই আশ্বাস দেয়া হলেও যারা জেনারেল ওয়াকারকে চেনেন তারা একটু কনফিউশনে আছেন, কারণ জেনারেল ওয়াকার তিনি কথা রাখতে জানেন না এবং তিনি যা বলেন তিনি সেটা করেন না। এবং তিনি 2024 সালের আগস্ট মাসে আমরা দেখেছি যে কেমনভাবে শেখ হাসিনাকে তিনি বিভ্রান্ত করেছেন। তিনি দায়িত্ব নিয়েছেন আন্দোলন কন্ট্রোল করবেন, মব কন্ট্রোল করবেন, কিন্তু বাস্তবতায় দেখা গেছে যে সে মবের পক্ষে, ডিপ স্টেটের পক্ষে, শেখ হাসিনা সরকারের বিরুদ্ধেই কাজ করছেন। সুতরাং ওয়াকারের কথায় আশ্বস্ত হয়ে যদি বিএনপি কোনো কিছু করে তাহলে কিন্তু পরে আবার আমাকে দোষ দিতে পারবেন না। আমি কিন্তু সতর্ক করে দিলাম, ওয়াকারের সেনাবাহিনীর অনেকগুলো ক্যান্টনমেন্ট জামাতের পক্ষে কাজ করছে। ওয়াকার হা ভোটের পক্ষে স্পষ্ট অবস্থান নিয়েছে। আর বিএনপিকে সে যতই বলুক তার রাজনৈতিক অতীত কিন্তু বলে সে শিবির জামাতের পক্ষের লোক। সুতরাং এই অবস্থায় বিএনপিকে খুব সতর্ক হতে হবে, না হলে কিন্তু আম ছালা সব চলে যেতে পারে। আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা তার দলের সমর্থকদের বলেছেন ভোট বয়কট করতে। এটা হলে ভোটদানের হার অনেক কম হবে এবং নির্বাচনের মূল উদ্দেশ্য বা পাবলিক পার্টিসিপেশন কম হয়ে যাবে, রাজনৈতিক লাভ হবে আওয়ামী লীগের। কিন্তু আওয়ামী লীগের মধ্যে একটা প্রচার শুরু হয়েছে এই বলে ভোট বয়কট করলে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি জামাতের জয় হয়ে যেতে পারে। সুতরাং তাদের কেউ কেউ মনে করছে এবং প্রকাশ্যে বলছেও কথা যে জামাতকে পরাস্ত করতে আওয়ামী লীগ সমর্থকদের ভোট কেন্দ্রে যাওয়া উচিত এবং সেখানে গণভোটে না ভোট এবং সংসদীয় প্রার্থীদের মধ্যে জামাতের বিরুদ্ধে বিএনপি বা যেখানে জাতীয় দল এরশাদের প্রার্থী আছে তাদের ভোট দিতে। আবার কেউ বলছেন সংবিধান বাঁচাতে গণভোটে ইউনূস সরকারকে হারাতে আওয়ামী লীগ সমর্থকদের ভোট কেন্দ্রে হাজির হয়ে নিদেন পক্ষে না ভোটে ছাপ দিয়ে চলে আসা উচিত। ফলত আওয়ামী লীগ সমর্থকদের মধ্যে একটা প্রবল দ্বিধা তৈরি হয়েছে 12ই ফেব্রুয়ারি তারা কি করবেন এই নিয়ে। বেশ কিছু আওয়ামী লীগ সমর্থক যাদের মধ্যে তথাকথিত নয় বেশ উচ্চশিক্ষিত ডাইহার্ড আওয়ামী লীগ সমর্থক পর্যন্ত ঠিক করে উঠতে পারছেন না যে বর্তমান পরিস্থিতিতে তারা কি করবেন।
পেশায় অধ্যাপক, এক গোঁড়া আওয়ামী লীগ সমর্থক, আমার সঙ্গে ফোনে নিয়মিত যোগাযোগ আছে। তিনি বললেন, উভয় সংকটে পড়েছি দাদা, কি করি বলুন তো। আমি বললাম আচ্ছা, আমি যা বলবো তাই করবেন তো? তিনি বললেন, আপনি বাজে কথা বলবেন না, এই বিশ্বাস আছে আমার, সুতরাং আপনি যা বলবেন সেটাই করব। তবু আগে ভাগে কথা দিচ্ছি না, আগে আপনি বোঝান, আমি বুঝে নিই, তারপর আমার ডিসিশন বলবো। বললাম তাই হোক। এরপর তাকে আমার বিশ্লেষণ বুঝিয়ে বললাম, যে কথা আমি তাকে বলেছি সেই কথাগুলোই আর একটু গুছিয়ে এখানে এই প্রতিবেদনে তুলে ধরলাম। আশা করব আপনারা আমার বক্তব্যের সঙ্গে সহমত হলে ভোট কেন্দ্রে যাবেন না। হ্যাঁ, আমি আপনাদের বলছি, নেত্রী শেখ হাসিনা যেমন বলেছেন ভোট বয়কট করুন, আমিও বলছি ভোট বয়কট করুন। নেত্রী এই বয়কটের সব কারণগুলো খুলে বলেননি। রাজনৈতিক বাধ্যবাধকতা আছে, বুঝতেই পারছেন। কেন তিনি বলেননি সেটাও একটু ভাবলে বুঝতে পারবেন। তবে সেই কারণগুলো আমি বলছি। এটা অস্বীকার করার উপায় নেই যে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে আওয়ামী লীগ সমর্থকদের এই ভোট দেব কি দেব না, সেই একটা গান আছে না আশা ভোসলের, যে যাব কি যাব না ভেবে ভেবে হায় রে যাওয়া তো হলো না। তো এখানেও তাই ভোট দেব কি দেব না ভেবে ভেবে শেষ পর্যন্ত ভোট দিতে যাবেন না। যেমন যাওয়া হয়নি তেমন ভোট দিতে যাবেন না। এই দ্বিধা, এই যে ভোট দেব কি দেব না, এই দ্বিধা অত্যন্ত গভীর এবং কৌশলগত। একদিকে দলীয় আনুগত্য ও নেত্রীর নির্দেশ, অন্যদিকে আদর্শিক শত্রু জামায়াতকে ঠেকানোর তাড়না। এই দুয়ের মাঝে একটি যৌক্তিক পথ খুঁজে বের করা বেশ কঠিন। তার উপর জামাত, বিএনপি, এনসিপি, সরকার, সেনাবাহিনী যেভাবে উল্টো পাল্টা ভুজুং ভাজুং দিয়ে আওয়ামী লীগ সমর্থকদের ভোট কেন্দ্রে নিয়ে আসার চেষ্টা করছে, তাতে মনে দ্বিধা আসাটা খুবই স্বাভাবিক এবং বাস্তব। তবু আওয়ামী লীগ সমর্থকদের জন্য ভোট বয়কট কেন সবচেয়ে কার্যকর কৌশল, তার একটি সুসংগত ও যুক্তিপূর্ণ বিশ্লেষণ আমার পক্ষ থেকে উপস্থাপিত করছি। ভেবে দেখবেন ঠিক বলছি কিনা। ভোট বয়কট কেন একটি রাজনৈতিক ও কৌশলগত অস্ত্র? বর্তমান পরিস্থিতিতে আওয়ামী লীগ সমর্থকদের জন্য ভোট কেন্দ্রে না যাওয়া কেবল একটি আবেগ সম্পর্কিত বা আবেগীয় সিদ্ধান্ত নয়, বরং এটি একটি শক্তিশালী রাজনৈতিক হাতিয়ার। এর পেছনে কেন এটা হাতিয়ার, তার প্রধান যুক্তিগুলো হলো, এক এক করে বলি। প্রথমত, অংশগ্রহণ যদি করেন, অর্থাৎ ভোট কেন্দ্রে যদি আপনি যান, তার অর্থ হলো বৈধতা দেয়া এই ভোট প্রক্রিয়াকে। গণতন্ত্রে না ভোট দেয়া বা বিরোধী পক্ষকে ভোট দেয়া, উভয় ক্ষেত্রেই আপনি পরোক্ষভাবে বিদ্যমান নির্বাচনী ব্যবস্থা এবং সেই প্রক্রিয়াটাকে মেনে নিচ্ছেন, এটাই প্রমাণিত হয় যদি আপনি যান। আওয়ামী লীগ সমর্থকরা যদি বিপুল সংখ্যায় ভোট কেন্দ্রে যান, এমনকি কেবলমাত্র না ভোট দিতেও যান, তবে দিনের শেষে নির্বাচন কমিশন একটা উচ্চ ভোটার টার্নআউট, হাই ভোটার টার্নআউট দেখাতে পারবে। আর এই উচ্চ ভোটার অংশগ্রহণ ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার এবং পরবর্তী নির্বাচিত সরকারের জন্য একটা পাবলিক ম্যান্ডেট হিসেবে আন্তর্জাতিক মহলে উপস্থাপিত হবে। বুঝলেন? সুতরাং নিজেদের রাজনৈতিক অস্তিত্ব জানান দিতে হলে এই প্রক্রিয়াকেই
পুরোপুরি উপেক্ষা করাই হলো এই সরকারের করা নির্বাচনকে বৈধতার সংকটে ফেলার, মানে অবৈধ করার সেরা উপায়। দ্বিতীয়ত, লেসার এভিল বা কম ক্ষতিকর হিসেবে বিএনপিকে বেছে নেওয়ার যে একটা প্রচার চলছে, এটা একটা ফাঁদ। অনেকে মনে করছেন জামাতকে আটকাতে বিএনপিকে ভোট দেওয়া উচিত, কিন্তু দীর্ঘমেয়াদী রাজনীতিতে এটি আওয়ামী লীগের জন্য নিশ্চিত আত্মঘাতী পদক্ষেপ। আওয়ামী লীগের মূল শক্তি কি? তার স্বতন্ত্র আদর্শিক অবস্থান। যদি কর্মীরা অন্য কোনো দলের প্রতীকে সিল মারতে অভ্যস্ত হয়ে যান, তবে দলের নিজস্ব ভোট ব্যাংক ও সাংগঠনিক সংহতি ভবিষ্যতে হুমকির মুখে পড়তে বাধ্য। বিএনপিকে ভোট দিয়ে জামাতকে ঠেকানো একটি সাময়িক সমাধান। এতে আওয়ামী লীগের ভোট ব্যাংক অন্যের ঝুলিতে চলে যাওয়ার ঝুঁকি থাকে, কিন্তু পুরোপুরি বয়কটের মাধ্যমে যদি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা যায়, তবে সেই নির্বাচনে জয়ী হওয়া জামাত বা বিএনপি কারো হাতেই প্রকৃত পাবলিক ম্যান্ডেট থাকবে না। রাজনৈতিক দেউলিয়াত্ব এটাও আটকানো যাবে। নিজের আদর্শ বিসর্জন দিয়ে অন্যকে ভোট দেওয়া একটি দলের রাজনৈতিক হতাশার লক্ষণ। তার চেয়ে বরং নীরবতার শক্তি দিয়ে ব্যবস্থার অসারতা প্রমাণ করা অনেক বেশি মর্যাদাপূর্ণ। দেখুন, শত্রুপক্ষকে হারাতে গিয়ে অন্য এক প্রতিপক্ষকে শক্তিশালী করা, এটা রাজনৈতিক কৌশলের বিচারে সবসময় কিন্তু লাভজনক হয় না। শত্রু আমার বন্ধু এই ফর্মুলা খাটে যখন এক শত্রু দুর্বল আর এক শত্রু সবল হয়। এখানে কে আওয়ামী লীগের প্রবলতর শত্রু সেটা আপনি জানেন না। আর সেই শত্রুরা যারা এখন জামাত এবং বিএনপি, তারা যে অতীতে পরস্পরের দীর্ঘ বন্ধু ছিল এবং ভবিষ্যতেও যে দীর্ঘতর বন্ধুত্বের শরিক হবে না, এই গ্যারান্টি কি আদৌ আছে? এরপর অনুপস্থিতির মাধ্যমে নীরব প্রতিবাদ, সেটা ধরুন। যদি দেশের 40 থেকে 50% বা যাই হোক ভোটার ভোটদান থেকে বিরত থাকেন, তবে নির্বাচনের ফলাফল যাই হোক না কেন, বিজয়ী সরকারের নৈতিক ভিত্তি অত্যন্ত দুর্বল হয়ে পড়ে। আন্তর্জাতিক পরিমণ্ডলে এটা প্রতিষ্ঠিত হবে তাহলে যে দেশের একটা বিশাল জনগোষ্ঠীকে বাদ দিয়ে বা তাদের অনীহার মুখে এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই অদৃশ্য জনশক্তি বা সাইলেন্ট মেজরিটি হিসেবে নিজেদের অবস্থান ধরে রাখাই হবে আওয়ামী লীগের জন্য সবচেয়ে বড় শক্তির জায়গা। দেখুন, 2014 সালের 10ম সংসদ নির্বাচনে 39.58% ভোট পড়েছিল। 2024-এর দ্বাদশ সংসদ নির্বাচনে 41.80% ভোট পড়েছিল। বিএনপি অধিকাংশ বিরোধী দল নির্বাচন বর্জন করেছিল, তার জন্যই এই ভোট। তাই সেই নির্বাচনকে পশ্চিমী দুনিয়া মানেনি। আর এবার এই 2026-এর ভোটে শতকরা হার এর থেকেও কমে নেমে আসবে যদি আওয়ামী লীগ সমর্থকরা ভোট বয়কট করে। আর সেটা হলে এবারের নির্বাচনও আন্তর্জাতিক দুনিয়া মানবে না, তাই নয় কি? তারপরেও আছে আদর্শিক সংঘাত এবং জামাত ইস্যু। জামাতের উত্থান নিয়ে শঙ্কা থাকা খুব স্বাভাবিক। তবে যুক্তি হলো, যদি নির্বাচনটি একতরফা বা অগ্রহণযোগ্য হিসেবে চিহ্নিত হয়, তবে সেই নির্বাচনে জয়ী হয়ে আসা শক্তির স্থায়িত্ব নিয়েও প্রশ্ন উঠবে। আওয়ামী লীগ তখন যদি রাজপথে বা রাজনৈতিক ময়দানে আবার ফিরে আসতে চায়, তবে তাদের জন্য একটি বিতর্কিত নির্বাচন এবং দুর্বল জনসমর্থনের সরকার অনেক বেশি ফায়দা নিয়ে আসবে, সুবিধাজনক পরিস্থিতি তৈরি করবে। একই বক্তব্য খাটে বিএনপির ক্ষেত্রেও। নিজেকে প্রশ্ন করুন তো, 2024-এর 5 আগস্টের পর থেকে যেভাবে মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন ধ্বংস করা হয়েছে, যেভাবে 71-এর ঐতিহ্য ধ্বংস করা হয়েছে, তার জন্য বিএনপির কি কোনো ভূমিকা নেই?
সব দোষ জামাতের? যেভাবে রাজাকাররা দখল করে নিয়েছে বাংলাদেশের আত্মা, তার বিরুদ্ধে কি সামান্যতম প্রতিবাদ করেছে বিএনপি গত 18 মাসে? যেভাবে 30 লাখ বাঙালির রক্তে রাঙা হাত, 3 লাখ মা বোনের সম্ভ্রম কেড়ে নেওয়া পাকিস্তান দখলদারি শুরু করেছে এই দেশে তাদের মিত্র রাজাকারদেরকে নিয়ে, জামাতকে নিয়ে, তার বিরুদ্ধে সামান্যতম কিছু সামান্যতম কি করেছে বিএনপি? প্রিয় দর্শক, রাজনীতির দাবার চালে কখনো কখনো চাল না দেয়া বা ময়দান ছেড়ে দেয়াটা সবচেয়ে বড় চাল হয়ে দাঁড়ায়। ভোট কেন্দ্রে গিয়ে যে কোনো ধরনের সক্রিয়তা প্রদর্শন বর্তমান ব্যবস্থার আয়ু দীর্ঘায়িত করবে, অতএব ভোট কেন্দ্রে যাবেন না। তাই নিজেদের রাজনৈতিক ওজন এবং অস্তিত্ব প্রমাণের জন্য টোটাল ভোট বয়কট বা পূর্ণাঙ্গ নির্বাচন বর্জনই হতে পারে সবচেয়ে ধারালো কৌশল। এই কৌশল আন্তর্জাতিক এবং সাংবিধানিকভাবে কিভাবে কাজ করতে পারে সেটা একটু ব্যাখ্যা করি। একটি রাজনৈতিক দলের বিশাল সমর্থক গোষ্ঠী যখন সক্রিয় থাকে, তখন তাদের প্রতিটি পদক্ষেপই জাতীয় ও আন্তর্জাতিক রাজনীতিতে বড় ধরনের প্রভাব ফেলে। বিশেষ করে আন্তর্জাতিক চাপ এবং সাংবিধানিক বৈধতার নিরিখে পূর্ণাঙ্গ ভোট বয়কট, টোটাল ভোট বয়কট কেন একটি অমোঘ হতে অস্ত্র সেটা বলি। আন্তর্জাতিক চাপ ও কূটনৈতিক বিচ্ছিন্নতা, ইন্টারন্যাশনাল প্রেশার। বিশ্ব রাজনীতিতে এখন অন্তর্ভুক্তিমূলক নির্বাচন বা ইনক্লুসিভ ইলেকশন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ শব্দ। আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত, রাশিয়া সমস্ত দেশের নির্বাচনের গ্রহণযোগ্যতা বিচার করে মূলত দুটি মানদণ্ডে: অংশগ্রহণমূলক প্রকৃতি এবং ভোটারের উপস্থিতি। বৈধতার সংকট তৈরি হয়ে যাবে যদি দেশের একটি প্রধান রাজনৈতিক শক্তি এবং তাদের বিশাল জনসমর্থক গোষ্ঠী, যারা অন্তত 40 থেকে 50%, তারা যদি নির্বাচন প্রক্রিয়ার বাইরে থাকে। তবে আন্তর্জাতিক মহলে এই নির্বাচন একতরফা হিসেবে চিহ্নিত হয় ও বৈধতার সংকট সৃষ্টি করে। ভোটদানের হার যদি অতি নগণ্য হয়, তবে বিদেশি পর্যবেক্ষকরা একে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণহীন নির্বাচন হিসেবে আখ্যা দেবেন, যেমনটা দেয়া হয়েছে বাংলাদেশের 2014 এবং 2024-এর নির্বাচনে। ডিপ্লোম্যাটিক লিভারেজটাও দেখুন। আওয়ামী লীগ সমর্থকরা ভোট না দিলে ডক্টর ইউনূসের সরকার বা পরবর্তী নির্বাচিত সরকারের পক্ষে বিশ্ব দরবারে নিজেদের গণতান্ত্রিক বলে দাবি করা কঠিন হবে। এটি আওয়ামী লীগের জন্য একটা বড় কূটনৈতিক অস্ত্র হয়ে উঠবে, যা দিয়ে তারা প্রমাণ করতে পারবে যে তাদের ছাড়া বাংলাদেশে প্রকৃত গণতন্ত্র অসম্ভব। এছাড়া আন্তর্জাতিক সাহায্য এবং বিনিয়োগেও এর একটা প্রভাব আসবে, কারণ অনেক সময় আন্তর্জাতিক সংস্থাগুলো ঋণ বা সাহায্য দেওয়ার ক্ষেত্রে রাজনৈতিক স্থিতিশীলতা ও অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্রের শর্ত দেয়। একটি বিতর্কিত নির্বাচন দীর্ঘমেয়াদী রাজনৈতিক অস্থিরতার জন্ম দিতে পারে, যা বর্তমান সরকারের ওপর আন্তর্জাতিক চাপ আরও বাড়িয়ে দেবে। এবার আসি সাংবিধানিক ও আইনি জটিলতা বা কনস্টিটিউশনাল কমপ্লেক্সিটির প্রসঙ্গে। সাংবিধানিক দৃষ্টিকোণ থেকে একটি নির্বাচন কেবল সরকার গঠনের প্রক্রিয়া নয়, এটি রাষ্ট্র পরিচালনার আইনি কাঠামোকে বৈধতা দেওয়ার একটি মাধ্যম। পরিবর্তিত কাঠামোর স্বীকৃতি না দেয়া বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যদি সংবিধানের কোনো মৌলিক পরিবর্তন করতে চায় বা নতুন কোনো ফ্রেমওয়ার্ক আনতে চায়, তবে সেটি চূড়ান্ত বৈধতা আসে জনগণের ম্যান্ডেট থেকে। আওয়ামী লীগ সমর্থকরা যদি এমনকি না ভোট দিতেও কেন্দ্রে যায়, তবে তারা পরোক্ষভাবে কিন্তু এই পরিবর্তিত ব্যবস্থা বা নির্বাচনী সিস্টেমকে স্বীকার করে নিল। বয়কট করার অর্থ হলো আপনার কাছে এই পুরো আইনি প্রক্রিয়াটাই গ্রহণযোগ্য নয়। সংবিধানের ধারাবাহিকতা এবং নতুন বন্দোবস্ত সেটা দেখুন। আওয়ামী লীগ সবসময় সংবিধানের ধারাবাহিকতার কথা বলে। নির্বাচনের দিন বাড়িতে বসে থেকে সমর্থকরা এই বার্তা দিতে পারেন যে
বর্তমানের এই যে অসাংবিধানিক বা বিশেষ ব্যবস্থার অধীনে কোনো নির্বাচনে অংশ নিয়ে তারা সংবিধানের লঙ্ঘনকে বৈধতা দিতে চায় না। এতে ভবিষ্যতে আইনি চ্যালেঞ্জের পথটা কিন্তু পরিষ্কার হয়ে যায়। যদি টার্ন আউট খুব কম হয় এবং একটি বড় অংশ ভোট বয়কট করে, তবে ভবিষ্যতে এই নির্বাচনের ফলাফল এবং এর অধীনে নেওয়া সমস্ত সিদ্ধান্তকে আদালতে এবং রাজপথে চ্যালেঞ্জ করা অনেক সহজ হবে। ভোট দিয়ে বা নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে আপনি সেই আইনি লড়াইয়ের নৈতিক ভিত্তিটাকে হারিয়ে ফেলবেন। শেষ করব আর একটি কথা বলে, যুদ্ধক্ষেত্রে সেনাপতির নির্দেশ সবসময় মেনে চলতে হয়। কোনো সেনাবাহিনী যদি সেনাপতির নির্দেশ অমান্য করে নিজের বিচার বুদ্ধিতে চলতে চায়, তবে সেই বাহিনীর পরাজয় অনিবার্য। আওয়ামী লীগের সৎ ও সত্যিকারের সমর্থক হলে আপনাদের উচিত নিজের সিদ্ধান্ত মতো কাজ না করে দলনেত্রীর নির্দেশ অক্ষরে অক্ষরে মেনে চলা। মনে রাখবেন, আপনারা কিন্তু যুদ্ধে নেমেছেন, আর সেনাপতির নির্দেশ মানতে বাধ্য প্রতিটি সৈনিক আইনগত ও নীতিগতভাবে। যারা এটা মানবেন না তারা মীর জাফরের মতো হবেন, ওয়াকারুজ্জামানের মতন বিশ্বাসঘাতক হবেন। হ্যাঁ, বিশ্বাসঘাতক। যে প্রসঙ্গ তুলে শুরু করেছিলাম সেখানে ফিরি। আমার বোঝানোর পালা শেষ হতে সেই অধ্যাপক ভদ্রলোক বলেছিলেন, আমি নিজে তো ভোট কেন্দ্রে যাবই না, এর সঙ্গে অন্তত 50 জনকে ভোট কেন্দ্রে যাওয়া থেকে বিরত রাখার চেষ্টা করব। আজকের এই ভয়ঙ্কর সময়ে এটা না করলে ইতিহাস আমাকে ক্ষমা করবে না। প্রিয় দর্শক, আপনিও কি এরকম কোনো দায়িত্ব নেবেন? নেওয়া কিন্তু উচিত, নইলে উত্তর পুরুষ কিন্তু ক্ষমা করবে না। মনে রাখবেন, সহমত হলে এই প্রতিবেদন ছড়িয়ে দিন সর্বত্র। আমি যে কথাটা বললাম, টোটাল ভোট বয়কট, সেই কথা ছড়িয়ে দিন সর্বত্র আপনার সমস্ত পরিচিত পরিজনদের মধ্যে। তাহলেই কিন্তু এই লড়াইয়ে আপনারা জিতবেন। ভাই, আপনার গত 54 বছরে এতগুলো ইলেকশন হয়েছে, কোন ইলেকশনের আগে এইভাবে সিল বানাইতে দেখছেন? যতই বলবেন বলেন এটা বানোয়াট কথা, রাইতের ভোট দিনের ভোট রাইতে হয়েছে, এগুলা আওয়ামী লীগ আমলে বহুত রকম ভোট হয়েছে, এগুলা এখন তো রাস্তায় রাস্তায় ব্যালট পেপার পাওয়া যায়। ব্যালটের ভেতরে আবার সিল, কোন সিল মারবে সেই সিলের নমুনা কপিও জামাত ইসলামের হাতে থাকে। আর আপনি ওই যে জাহিদুর রহমানের কথা বলছেন, বিশ্লেষক, ও হচ্ছে যে একটা বি ক্লাস পাবলিক, ও টোটালি বি ক্লাস। ওর মধ্যে আসলে কোনো হিতাহিত জ্ঞান আছে বলে আমার মনে হয় না। ও নিজে যা ভালো তাই ভালো, আর পৃথিবীতে সে আর কোনো ভালো কথা শুনতে রাজি নেই। তার কাছে প্রথম থেকে এখন পর্যন্ত তার কাছে আওয়ামী লীগ যা করছে সব খারাপ। ওই যে পদ্মা সেতু বানাইছে, সেইটাতেও জাহিদে যাইয়া দেখে যে পদ্মা সেতুর পিলার এগুলো নাকি হাত দিলে লড়ে, হে এই ধরনের। সুতরাং ওই বিকাশ কি বললে সেটা আমার জানার কোনো বিষয় না, তার নিয়ে কথাও হইতে চাই না। আর এখন সিল, এই সিল নির্বাচন কমিশন থেকে একটা না ধরা গেছে, নাকি এই একটাকে ধরাই দিয়া বাইর দিয়ে আরো হইতে। দেখেন, আপনার একটা কথা বলি, এয়ারপোর্টে ম্যাক্সিমাম টাইম দেখবেন যে এই 2 কেজি স্বর্ণ ধরা খাইছে। এইটা আসলে যারা চোরা চালান করে এরা প্রথমে 2 কেজি ধরা খাওয়াই দেয়, এর তলে দিয়ে আরো 1000 কেজি চলে আসে। এটা যে নিয়ম, চোরা চালানের নিয়ম। সুতরাং হয়তো এই একটারে ধরাই দিছে, ফেনীর এই লোকেরা ধরো, সেম একটা পাকিস্তানি রিভলভার ধরাই দিছে যে এখানে পাকিস্তানি রিভলভার, এটা আপনারা আই ওয়াশ দিছে। তার কারণ কি জানেন? অলরেডি গতবার এই যে গত 3 দিন না 4 দিন আগে যে বিমানটা আসছিল, সেখান থেকে পাকিস্তানের প্রায় 60 জন আসছে, যাদের মধ্যে 33 জনের জাল পাসপোর্ট। মুম্বাই অ্যাটাকে যেই সবগুলো জড়িত, যেসব লোকগুলো আছে, ওরা সবাই বাংলাদেশে। এই পর্যন্ত পাকিস্তানের প্রায় 3 থেকে 4,000 পাকিস্তানি জঙ্গি বাংলাদেশে আছে। এদের সবার সাথে যে অস্ত্র আসে নাই বিমানে কইরা, সেটা কেমনে বুঝেন? আমরা আপনারা সবাই জানেন ওরা জাল পাসপোর্ট নিয়ে আসছে, বাংলাদেশ বিমান বুঝে নাই ভাই জাল পাসপোর্ট। এই যে জাহাজগুলো আসছে পাকিস্তান থেকে, যে জাহাজগুলো আসছে, এই জাহাজগুলোতে কোনো ফিজিক্যাল চেক তো দূরের কথা, মেটাল ডিটেক্টরেও ঢুকে নাই কোনো পণ্য। এইখানে যে অস্ত্র আসে নাই তা আপনি কেমনে হইলেন? হেরা ওই যে কি বলে আপনার খাদ্য গমের নামে পপি সিড সাপ্লাই দিয়ে দিছে, তখনও আপনারা মুখে কুলো। পপি সিডের ব্যাগের ভিতরে যে আপনার AK-47 আসে নাই, সেটা কেমনে জানেন আপনি?
পাকিস্তানি অস্ত্র না আরো কত কিছু আসছে, সেইটারই তো হিসাব নাই। এখন ওই যে আপনার যেটা যেটা আপনি বলতেছেন যে জাল ভোটের জন্য, জাল ভোটের গোল টেবিল বৈঠক করে লাভ আছে ভাই? একটা সময় আপনার 90 সালে একটা গান ছিল ত্রিরত্নের খেপা, একটা ব্যান্ড সঙ্গীত, ওরা র্যাপ গান গাইছিল। ওরা কইছে যে আলোচনা চলে, কয় সন্ধ্যা 6টার থেকে বিটিভিতে আলোচনা। তো আরে গোল টেবিল বৈঠক আলোচনা, তোমরা এগুলো আলোচনা করে কিছু হবে না তো। আপনারা বলছেন নোয়াখালী না ফেনীতে ধরছে এই লোকেরে, ঢাকা শহরের 20টা আসনের জন্য অন্তত কয়েক হাজার এরকম ব্যালেটার সিল বানানো আছে অলরেডি, বক্স সহ বানানো আছে। এরা একজনে একটা ব্যালেট পেপার লইয়া যাবে আর ওইখানে সিল মারা থাকবে আগে 50,000। আপনি চেক করে করে ঢুকাইবেন।